আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার ঐতিহাসিক ম্যারাথন ক্লাসের আজকের পর্বে আমি আলোচনা করব আর্থিক বিবরণীর সৃজনশীল এবং বেসিক বিষয়গুলো নিয়ে। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না সেটা আমাকে একটু জানিয়ে দিবা। আমার কথাগুলো ঠিক আছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা প্লিজ। যদি আমার কথাগুলো সব কিছু ঠিক থাকে তাহলে আমি ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। সাউন্ড ঠিক আছে? অনেক শিক্ষার্থীরা মনে করতেছো আর্থিক বিবরণী তুমি পারো না, তবে দুইটা আর্থিক বিবরণী শুধু যদি দেওয়া যায় তাহলে 4 মার্ক কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এই জন্য আমি বলবো আর্থিক বিবরণীর ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে করার জন্য আমি বলবো আর কি। কেন বলবো? কারণ আমি অন্ততপক্ষে ক নাম্বারও যদি পাই তাও তো আমার লাভ। আমি ক নাম্বার দিয়ে যদি 2টা মার্ক পাই তাও আমার লাভ না? অবশ্যই আমার জন্য লাভ। যাই হোক, আমি একটা বিনীত অনুরোধ করব, যারা ক্লাসটাতে জয়েন করেছো তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ারটা নিশ্চিত করবা এবং বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে খুব দ্রুত জয়েন করার জন্য বলে দাও। আমি এখনই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আমার সব কিছু কি ঠিক আছে? কথা শুনতে পাচ্ছ? জি, ওকে। আমরা সময় আর কালক্ষেপণ করব না। আমরা সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের ধাপে ধাপে আমরা হচ্ছে গিয়ে বেসিক বিষয়গুলো আমরা কি করব বুঝে যাব। কেমন? আচ্ছা, একেবারে তো আর সম্পূর্ণ বেসিক থেকে আর আলোচনা করা যাবে না। আজকে রাতেও আমি এমসিকিউ ক্লাস নিব আর্থিক বিবরণী এবং অপচয় অধ্যায়ের উপরে। আর্থিক বিবরণী এবং অপচয়ের অধ্যায়ের উপরে আজকে রাতেও কিন্তু আমি ক্লাস নিব। হ্যাঁ, আর্থিক বিবরণী এবং অপচয়ের অধ্যায়ের উপরে আজকে রাতেও কিন্তু আমি ক্লাস নিব। তাই তোমরা অবশ্যই সবাই সবার জায়গা থেকে আজকে রাতের ঐতিহাসিক ম্যারাথন ক্লাস 2 যেটা সেটাতেও তোমরা জয়েন করবা। হ্যাঁ, এমসিকিউর যেই 2 নম্বর ক্লাসটা আছে সেটা। কেমন? একটু দ্রুত বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও। অনেকের এলাকায় হয়তো বা বৃষ্টি হচ্ছে প্রচুর, আবার কিছু কিছু এলাকায় কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে। জানি না কার কার এলাকায়। আতিকুল ইসলাম আতিক, আমি হৃদয়কে বলবো আতিকুল ইসলাম আতিক এই ছেলেটাকে ব্লক দিয়ে দাও। আতিকুল ইসলাম আতিক এই ছেলেটাকে একদমই ব্লক দিয়ে দাও। ওর ক্লাস করার কোনো দরকার নেই। ওর মতন দুই একটা বেয়াদব না থাকাই ভালো। আমি হৃদয়কে বলবো আতিকুল ইসলাম আতিক, আতিকুল ইসলাম আতিক নামে একটা আইডিয়া আছে, ওকে ব্লক দিয়ে দাও একবারে। ও যেন ক্লাস করতে না পারে, কারণ ওর দরকার নেই ক্লাস করার। কারণ এই, হ্যাঁ, এই আতিকুল ইসলাম আতিক ওর আসলে পারিবারিক কিছু ওই বেয়াদবির অভ্যাস আছে, আর না হয় ও কোনো রাজনৈতিক সাথে সম্পর্কিত, যার কারণে তার ওর আচার আচরণ এরকম। আতিকুল ইসলাম আতিক, ওকে ব্লক দিয়ে দাও হৃদয়। আতিকুল ইসলাম আতিক, ওকে একটু ব্লক দিয়ে দাও, কারণ ওর মতন দুই একটা বেয়াদব না থাকাই আমি মনে করি উত্তম। আতিকুল ইসলাম আতিককে হৃদয় ব্লক মেরে দাও একবারে টোটালি।
ওরে ব্লক করে দাও। ওর মতন বেয়াদব 2-4টা না থাকাই ভালো। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা জানিয়ে দিবেন, আর কে কোথায় থেকে জয়েন করেছেন সেটা আমাকে একটু জানিয়ে দিবেন। সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে দেন। একটু শেয়ার করে দিবেন। সবাই সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? দেখেন, আমরা এই আর্থিক বিবরণী কিন্তু আমরা সেবামূলক প্রতিষ্ঠানের করে থাকি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানেরও কিন্তু আমরা আর্থিক বিবরণী করে থাকি। মনে রাখবা, সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা যে বিশদ আয় বিবরণীটা করব ওইটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট। কয় ধাপ বিশিষ্ট? এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী আমরা করব। কেমন? এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন? সমন্বয়ের এন্ট্রিগুলো। মনে রাখবেন, রেও মিলের এন্ট্রিগুলো একবার করে বসবে। হ্যাঁ, এই রেও মিলের এন্ট্রিগুলো একবার করে বসবে, আর সমন্বয়ের এন্ট্রিগুলো কিন্তু 2বার করে বসবে। বলেন তো, রেও মিলের এন্ট্রিগুলো কয়বার বসবে? একবার বসবে। আর সমন্বয়ের এন্ট্রিগুলো 2বার করে বসে। এটা একটু মাথায় রাখবা। দেখো, আমরা এখন এই ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো, এই প্রশ্নটা আমরা সমাধান করব ঢাকা বোর্ড 24-এর। সবাই একটু প্রশ্নটা বাহির করো। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে প্রশ্নটা বাহির করো। সবাই একটু কষ্ট করে প্রশ্নটা বাহির করো। আমরা ঢাকা বোর্ড 24-এর পরীক্ষা কালকে হবে, এটা নিয়ে টেনশন নিও না তোমরা। পরীক্ষা তো কালকে হবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা সবাই প্রশ্নটা বাহির করো। দেখো, আমি সমন্বয়ের এন্ট্রিগুলো একবার পড়তেছি। দেখো, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা মূল্যায়ন হয়েছে, যার বাজার মূল্য 20,000 টাকা। বলতো, সমাপনী মজুত পণ্যের যদি 2টা টাকা দেওয়া থাকে, আমরা সবসময় কোন টাকাটা নিব? আমরা সবসময় কম টাকাটা নিব। সমাপনী মজুত পণ্যের মধ্যে যেই টাকাটা কম সেটা নিব, হোক সেটা বাজার মূল্য, হোক সেটা ক্রয় মূল্য। আমরা কমটাই নিব। কোনটা নিব? কমটাই নিব। তারপরে দেখো, উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা। উপভাড়া এটা আমার জন্য কিন্তু আয়। উপভাড়া এটা আমাদের জন্য কি? আয়। তারপরে দেখো, বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। দেখো, বিক্রয়ের ভিতরে আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। একটা কথা মনে রাখবা, কোনো জিনিস অন্য কোনো জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকলে তাকে বাদ দিয়ে দিতে হয়। তাই বিক্রয়ের ভিতরে যে আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তাই বিক্রয় থেকে এই আসবাবপত্র বিক্রয়টা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তারপরে দেখো, অনাদায়ী পাওনা 600 টাকা। অনাদায়ী পাওনা মানে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় করা যাবে না নিশ্চিত, ওইটাই অনাদায়ী পাওনা। এবং অবশিষ্ট দেনাদারের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা, অর্থাৎ ভবিষ্যতে দেনাদারের উপরে যেটা ধরবো সেটা। তারপরে আসবাবপত্রের উপরে 10% অবশ্যই ধার্য করতে হবে। আসবাবপত্র যেই টাকাটা আছে ওই টাকার উপরে 10% অবশ্যই ধার্য করতে হবে। এবার বলছে, প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ বাইর করো। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি প্রাপ্য হিসাব থেকে কত টাকা পাবো সবকিছু যোগ বিয়োগ করার পর সেটা বাইর করতে হবে। তাহলে কি করতে হবে? প্রাপ্য হিসাব থেকে এই অনাদায়ী পাওনা বাদ দিতে হবে। তারপর অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরে সেটাও কিন্তু কি করতে হবে? বাদ দিতে হবে। বলতো, সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার বসবে? তোমরা একটু বলো, সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার বসবে? এই যে দেখো, ক নাম্বারটা, ক নাম্বার প্রশ্নের সমাধানটা একটু খেয়াল করো। সবাই ক নাম্বার প্রশ্নের সমাধানটা খেয়াল করো। ভাই, তুমি আর্থিক বিবরণী যতটুকু পারবা ততটুকু দেওয়ার চেষ্টা করো। ক পারলে ক, খ পারলে খ, গ পারলে গ, যেটা পারবা সেটা দিবা। পুরোটা না দিতে পারলে নাই তো কি হয়েছে? পুরোটা আমি দিলাম না।
বিবরণ টাকা টাকা। তোমরা কিন্তু পরীক্ষা এভাবে দাগ দিয়ে আসো না, আমি তোমাদের সহজে বোঝানোর জন্য এটা লিখছি। তোমরা টাকা টাকা কথাটা কিন্তু লিখো, হ্যাঁ? আচ্ছা, মনোযোগ দিয়ে বোঝো। প্রথমে এই জায়গায় লিখবা প্রাপ্য হিসাব। এবার এই প্রাপ্য হিসাবটা কোথায় দেওয়া থাকবে জানো? রেওয়া মিলে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে? রেওয়া মিলে। এই যে দেখো প্রাপ্য হিসাব 30,000, তাহলে লিখো প্রাপ্য হিসাব 30,000 টাকা। প্রাপ্য হিসাব মানে দেনাদার। এবার এই প্রাপ্য হিসাব থেকে সে আমাকে 600 টাকা দিবে না, তাহলে দেনাদারের কাছ থেকে যেটা পাবো না এটাই অনাদায়ী পাওনা। আর যেহেতু সমন্বয়ে আছে তাহলে এটা নতুন অনাদায়ী পাওনা, সেটা বাদ দিতে হবে। নতুন অনাদায়ী পাওনা 600 টাকা, তাহলে থাকবে কত? 29,400। এবার এই 29,400 টাকার উপরে, এই 29,400 টাকার উপরে আমাকে আবার 5% সঞ্চিতি ধরতে হবে। তখন ওইটার নাম হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওইটার নাম হবে কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে দেখো 29,400, তার উপরে 5%। বলো তো 29,400-র উপরে 5% ধরলে কত হয়? 29,400-র উপরে 5% ধরলে কত হয় বলো? 1470। তাহলে এই 1470 টাকা তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে, হ্যাঁ, বাদ দেওয়ার পরে যেটা থাকবে দেখো 29,400, 29,400 তার থেকে বাদ দিব 1470, বাদ দেওয়ার পরে থাকবে 27,930 টাকা। এটাই হচ্ছে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ। অর্থাৎ তুমি প্রাপ্য হিসাবের কাছ থেকে এই টাকাটা আদায় করতে পারবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা ক নাম্বারটা? দেখো আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে, আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে বছর শেষে কত টাকা পাবো ওইটাই কিন্তু বাইর করছি। যদি এই জায়গায় ধারে বিক্রয় থাকতো তাহলে সেটাও কিন্তু আমি প্রাপ্য হিসাবের সাথে যোগ করতাম, কিন্তু ধারে বিক্রয় নাই, যার কারণে আমি যোগ করতে পারি নাই। অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে যেটা যোগ বিয়োগ করতে হবে সেটা যোগ বিয়োগ করে তারপরে যেটা থাকবে এটাই হচ্ছে নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব। এটাই হচ্ছে কি? নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব। বলো তো বুঝতে পারছো কিনা? 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 দেখো প্রথমে আমি লিখলাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব লেখার পরে তার থেকে বাদ দিছি অনাদায়ী পাওনা 600 টাকা। অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেই টাকাটা দেনাদার দিবে না ওইটাই হচ্ছে অনাদায়ী পাওনা। এই যে এটা বাদ দিছি দেনাদার থেকে। তারপরে বাদ দেওয়ার পরে বাকি যে টাকাটা আছে না এটার উপরে তারা বলছে 5% সঞ্চিতি ধরতে। এই যে প্রাপ্য হিসাবের উপরে 5% সঞ্চিতি ধরো, তাহলে এই যে 5% সঞ্চিতি ধরে যেটা আসছে সেটাও আমি বাদ দিছি। প্লিজ বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এটা ঢাকা বোর্ড 24, এটা ঢাকা বোর্ড 24। খ নাম্বার বলছে উক্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এবার দেখো বিশদ আয় বিবরণীর ধাপ 3টা। দেখো বিশদ আয় বিবরণী, টাকাটা দেনাদার দিবে না ওইটাই হচ্ছে অনাদায়ী পাওনা। সবাই বলো বুঝতে পারছো কিনা? সবাই বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো তো। দেখো এখন শব্দটা শুনতে পাচ্ছ কিনা সঠিকভাবে? এখন কি সঠিকভাবে আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বুঝো। বিশদ আয় বিবরণীর ধাপ কয়টা?
বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর ধাপ কিন্তু 3টা। এই যে দেখো, অর্থাৎ আমরা বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর ধাপ কয়টা? 3টা। 1, মোট মুনাফা। প্রথমে আমাদেরকে বাহির করতে হবে মোট মুনাফা। 2, পরিচালন মুনাফা। 3, নিট মুনাফা। এই যে দেখো, বিশদ আয় বিবরণীর এবার দেখেন, বিশদ আয় বিবরণীর ধাপ হচ্ছে 3টা। বিশদ আয় বিবরণীর ধাপ কয়টা? 3টা। মোট মুনাফা। সাউন্ড ঠিক আছে? আপনি একটু দেখেন। 2, পরিচালন মুনাফা। 3, নিট মুনাফা। অর্থাৎ এই অঙ্কে আমাদেরকে এই পরিচালন মুনাফা পর্যন্ত বাইর করতে বলছে। পরিচালন মুনাফা বা ক্ষতি যেটাই আসে এই পর্যন্ত বাইর করতে বলছে। অর্থাৎ আমি মোট মুনাফা বাইর করব, পরিচালন মুনাফা বাইর করব, নিট মুনাফা বাইর করার আমার কোনো দরকার নেই। এবার আসেন, মোট মুনাফা বাইর করার জন্য কিন্তু একটা সূত্র আছে। সবাই ভালো করে সূত্রটা খেয়াল করেন। আমরা যে মোট মুনাফা বাইর করব, এই যে দেখেন, মোট মুনাফা বাইর করার কিন্তু একটা সূত্র আছে। বলেন তো মোট মুনাফা বাইর করার সূত্রটা কি? মোট মুনাফা বাইর করার সূত্রটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, মাইনাস কি? বিক্রিত পণ্যের ব্যয়। এটাই হচ্ছে মোট মুনাফা বাহির করার সূত্র। এই যে দেখেন, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বলেন তো মোট মুনাফা বাহির করার সূত্র কি? এবার এই নিট বিক্রয়টা কিন্তু প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না। বিক্রিত পণ্যের ব্যয় এটাও কিন্তু প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? সুন্দর করে ছক আকারে বাহির করে নিতে হবে। আপনি যতটুকু পারবেন ততটুকুর জন্যই কিন্তু আপনি কি পাবেন? নাম্বার পাবেন। বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার দেখেন, আমরা মোট মুনাফা বাহির করব। মোট মুনাফা বাহির করার জন্য আমরা আগে একটা ছক তৈরি করব। দেখেন, মোট মুনাফা বাহির করার জন্য আমরা প্রথমে একটা ছক তৈরি করব। বিবরণ 3টা টাকার ঘর দিবেন। বিবরণ টাকা টাকা টাকা। বিবরণ টাকা টাকা টাকা। এবার এই জায়গায় প্রতিষ্ঠানের নাম, সাল, তারপর লিখবেন বিশদ আয় বিবরণী আংশিক অংশ। বিশদ আয় বিবরণীর আংশিক অংশ। বিশদ আয় বিবরণীর আংশিক অংশ। এবার সর্বপ্রথম একটা প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন ঘটে কি করলে? বিক্রয় করলে। এই জন্য আমরা কি দিয়ে শুরু করব? বিক্রয় দিয়ে শুরু করব। তাহলে বিক্রয় কয় টাকা একটু আমরা দেখে নেই। দেখো, বিক্রয় কয় টাকায়, একটু লিঙ্কটা শেয়ার করবা সবাই। বিক্রয় 1,54,000 টাকা। এবার তার থেকে আমরা বাদ দিব বিক্রয় ফেরত, কিন্তু বিক্রয় ফেরত তো নাই। তাহলে এই জায়গায় লিখবো। তাহলে কি বাদ দিব? এই যে দেখো, সমন্বয়ের দিকে তাকাও। সমন্বয়ে কি বলা আছে দেখো, এই যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। যেহেতু আসবাবপত্র বিক্রয়টা বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে, সেহেতু আমরা এটাকে কি করব? বাদ দিয়ে দিব। তাহলে এই জায়গায় লিখব আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। তো আসবাবপত্র বিক্রয় যদি আমি 5,000 টাকা বাদ দেই, তাহলে আমার থাকবে কত? 1,49,000 টাকা। এই 1,49,000 টাকাটাই হবে আমার জন্য নিট বিক্রয়। বলো তো বুঝতে পারছো কিনা? এবার এই নিট বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়।
অথবা প্রত্যক্ষ ব্যয়। এই যে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়, বলতো বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়। এবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আসবে মনে রাখবা, পণ্য উৎপাদনের সাথে যেই ব্যয়গুলো সরাসরি জড়িত ওই ব্যয়গুলোকে প্রত্যক্ষ ব্যয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় বলে। যেমন প্রারম্ভিক মজুত পণ্য, প্রথমে আসবে কি প্রারম্ভিক মজুত পণ্য। প্রথমে কি আসবে বলো, প্রারম্ভিক মজুত পণ্য আসবে। প্রথমে কি আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। এই যে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য 43,000 টাকা, তাই না? এবার আমরা কি করব, এই জায়গায় লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুদ 43,000 টাকা। দেখো, এরপরে প্রারম্ভিক মজুতের পরে তুমি কি লিখবা, লিখবা হচ্ছে ক্রয়। ক্রয় কয় টাকা, 70,000 টাকা। এবার এই ক্রয় থেকে বাদ দিব আমি ক্রয় ফেরত। দেখো তো, ক্রয় থেকে বাদ যাওয়ার মতন কোনো আইটেম কিন্তু নাই, ক্রয় থেকে বাদ দেওয়ার মতন কোনো কিছু নাই। তাহলে আমি ক্রয়ের টাকাটা সরাসরি লিখে ফেলবো। যেহেতু বাদ দেওয়ার মতন কোনো কিছু নাই, তাই আমি সরাসরি লিখে ফেলবো। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আর কি কি আসবে, দেখো দেখো কি আসবে, আর কি আছে এই জায়গায় দেখো। প্রারম্ভিক মজুত পণ্যের পরে এই যে পরিবহন আছে, এই যে 2,000 টাকা পরিবহন। শুধু পরিবহন যেই কথা, ক্রয় পরিবহন একই কথা, আন্ত পরিবহন একই কথা, এটা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কয় টাকা, 2,000 টাকা। তাহলে আমরা লিখি 2,000 টাকা পরিবহন, 2,000 টাকা। এবার আর কোনো কিছু নাই, তাহলে এই টাকাগুলো যোগ করো। এই টাকাগুলো যোগ করলে কত আসে বলো, এই টাকাগুলো যোগ করলে কত আসে বলো, 1,15,000। এবার তার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ। কি বাদ দিব, সমাপনী মজুদ পণ্য বাদ দিব। আর এই সমাপনী মজুদ পণ্য সবসময় কোথায় থাকবে, সমন্বয়ে থাকবে। সমাপনী মজুদ পণ্য সবসময় কোথায় থাকবে, সমন্বয়ে থাকবে। এই যে দেখো, সমাপনী মজুদ পণ্য 25,000 আছে, বাজার মূল্য 20,000 আছে। সবসময় মনে রাখবা, যেটা কম ওইটাই তোমাকে নিতে হবে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। এবার এই 95,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা বাদ দিব কার থেকে, বিক্রয় থেকে বাদ দিব। এই যে দেখো, 1,49,000 মাইনাস 95,000, তাহলে থাকবে কত, 54,000 টাকা। এই 54,000 টাকা আমার জন্য মোট মুনাফা। দেখো, আমরা একটা স্টেপ বাহির করলাম, মোট মুনাফা। দেখছো মোট মুনাফা কিভাবে বাহির করছি, বলো তো বুঝতে পারছো কিনা। মোট মুনাফা বাহির করার জন্য প্রথমে আমি নিট বিক্রয় বাহির করছি। ওই নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিছি, বাদ দিয়ে আমি কি পাইছি, মোট মুনাফা পাইছি। তুমি যদি এতটুক পর্যন্ত করতে পারো তাহলেও তুমি নাম্বার পাবা। আর্থিক বিবরণীতে তোমার যতটুকু হবে ততটুকুর জন্য তোমাকে নাম্বার দিবে। বলো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। তোমরা যারা আসো বলো আমাকে একটু বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। দেখি কারা কারা ক্লাসে আসো, বলো বুঝতে পারছো কিনা। এরপরে আমাকে বাহির করতে হবে পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফা বাহির করার জন্য আমাকে যেটা করতে হবে, এই মোট মুনাফা থেকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। পরিচালন ব্যয় কোনগুলো, একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে যেই ব্যয়গুলো হয় ওই ব্যয়গুলোকে পরিচালন ব্যয় বলে। যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, হ্যাঁ, এই জিনিসগুলো। ওকে, এবার আমরা তার থেকে বাদ দিব পরিচালন ব্যয়, অর্থাৎ পরোক্ষ ব্যয় আর কি। এবার এই জায়গায় হেডলাইন করতে হবে তোমাকে, পরিচালন ব্যয়। এবার দেখো পরিচালন ব্যয়গুলো কি কি আছে, পরিচালন ব্যয়গুলো কি কি আছে তোমরা বলো, পরিচালন ব্যয়গুলো কি কি আছে। এই যে দেখো, বেতন আছে, বেতন 5,000। তুমি সমন্বয়ে দেখবা
এই বেতনের সাথে যোগ বিয়োগ করার মতন কোনো আইটেম আছে কিনা? বেতনের সাথে যোগ বিয়োগ করার মতন কোনো আইটেম নাই। তাহলে বেতন যে 5,000 আছে না, এটা সরাসরি বসে যাবে। তাহলে আমরা এই জায়গায় লিখব বেতন। 5,000। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে আছে ভাড়া। তারপরে কি আছে? বেতনের পরে কি আছে আমরা একটু দেখে নিই। এই যে দেখো, বেতনের পরে কি আছে? এই যে দেখো ভাড়া আছে, ভাড়া এই যে 12,000। তাহলে আমরা লিখবো ভাড়া। তারপরে আছে কর ও অবিকর। কর ও অবিকর এটাও আমাদের জন্য পরিচালন ব্যয়। এই যে দেখো কর ও অবিকর 2,000 টাকা, এটাও আমাদের জন্য পরিচালন ব্যয়। তাহলে আমরা লিখব 2,000 টাকা। তারপরে আসবাবপত্রের অবচয়টা বসাবো। দেখো অবচয় আছে কিন্তু। আসবাবপত্র কয় টাকা? 60,000 টাকা। ভালো করে বুঝো, আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করতে বলছে। তাহলে তুমি কিভাবে আসবাবপত্রের উপরে অবচয় ধার্য করবা? এই যে দেখো আসবাবপত্র আছে 60,000, এর মধ্য থেকে তুমি বিক্রি করে দিছো 5,000। এই যে আসবাবপত্র বিক্রয় 5,000, এটা বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। তাহলে আসবাবপত্র থাকবে কত? 55,000। কয় পার্সেন্ট অবচয় ধরতে বলছে? 10%। তাহলে এই 55,000 টাকার উপরে 10% ধরলে আসবে কত? 5,500 টাকা। দেখো তো আসবাবপত্রের অবচয়টা বুঝতে পারছো কিনা? দেখো তো আসবাবপত্রের ভাই ভাড়া বকেয়া না, এটা হচ্ছে উপভাড়া। উপভাড়া আর ভাড়া কিন্তু এক না। উপভাড়া আর ভাড়া কিন্তু এক না। ভাড়া এটা আমার জন্য ব্যয়, উপভাড়া এটা আমার জন্য আয়। তাই ভাড়ার সাথে উপভাড়া যোগ বিয়োগ করা যাবে না। ভাড়ার সাথে উপভাড়া যোগ বিয়োগ করা যাবে না। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার আসবাবপত্রের অবচয়টা বুঝতে পারছো কিনা বলো? আসবাবপত্রের অবচয়টা বুঝতে পারছো কিনা বলো? তাহলে এই জায়গায় আমরা লিখব আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয় 5,000 টাকা। আসবাবপত্রের অবচয় 5,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? আসবাবপত্রের অবচয় 5,000 টাকা। কেমন? তারপরে অনাদায় পাওনা খরচটা বসবে। দেখো তারপরে ওই যে দেনাদারের কাছ থেকে যে টাকা পাচ্ছ না, আবার দেনাদারের উপরে যে সঞ্চিতি ধরতে হবে, তো এই টোটাল জিনিসটা নিয়ে তার নাম হয় অনাদায়ী পাওনা খরচ বা কুঋণ খরচ। দেখো এটা বাহির করার জন্য কি কি করতে হয় আমি বেসিকটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখো সবাই একটু এই জায়গাটা ভালো করে বুঝো, এডমিশনেও কাজে লাগবে। এই জিনিসটা এডমিশনে কাজে লাগবে। অনাদায়ী পাওনা খরচ যেই কথা, কুঋণ খরচ একই কথা। অনাদায়ী পাওনা খরচ যেই কথা, কুঋণ খরচ একই কথা। এই অনাদায়ী পাওনা খরচ বাহির করতে টোটাল 4টা লাইন ব্যবহার হয়। একটু কমেন্ট করো। অনাদায়ী পাওনা খরচ বাহির করার জন্য 4টা লাইন ব্যবহার করবা। 4টা লাইন একটু কমেন্ট করে জানাও। অনাদায়ী পাওনা খরচ বাহির করার জন্য আমরা টোটাল কয়টা লাইন ব্যবহার করব? 4টা। একটু বলো তো কমেন্ট করে। অনাদায়ী পাওনা খরচ, হ্যাঁ, অনাদায়ী পাওনা খরচ বাহির করতে আমরা টোটাল 4টা লাইন ব্যবহার করব। 4টা লাইন। হ্যাঁ, আসবাবপত্রের অবচয় 5,500 হবে, আমি ভুলে 5,000 লিখছি। আচ্ছা দেখো, হ্যাঁ, অনাদায়ী পাওনা খরচ বাইর করতে কয়টা লাইন ব্যবহার হয়? 4টা। দেখো সেগুলো কি কি? অনাদায়ী পাওনা, প্রথমে আসবে অনাদায়ী পাওনা। এই যে অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনাটা রেওয়া মিলে দেওয়া থাকবে প্রথমটা। তার সাথে আমরা যোগ করব
নতুন অনাদায়ী পাওনা, এই নতুন অনাদায়ী পাওনার টাকাটা দেওয়া থাকবে সমন্বয়ে। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি দেওয়া থাকবে সমন্বয়ে। এবার তার থেকে আমি বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই টাকাটা দেওয়া থাকবে রেওয়া মিলে। এবার যোগ বিয়োগ করার পরে যেই টাকাটা নামবে, যেই টাকাটা তুমি পাবা, এটার নামে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ। এই যে দেখো, অনাদায়ী পাওনা খরচ বাইর করার জন্য 4টা লাইন ব্যবহার করছো। প্রথমটা আর লাস্টেরটা, এই দুইটা থাকবে রেওয়া মিলে, মাঝখানের দুইটা থাকবে সমন্বয়ে। এবার দেখো, এই যে অনাদায়ী পাওনা, এটার টাকা রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকবে। অনাদায়ী পাওনা জিনিসটা কি? দেনাদারের কাছ থেকে যে টাকাটা তুমি নিশ্চিত আদায় করতে পারবা না, ওইটাই অনাদায়ী পাওনা। আর এটা যদি রেওয়া মিলে থাকে তাহলে এটা পুরাতন হয়, আর যদি এটা সমন্বয়ে থাকে তাহলে এটা নতুন হয়। সমন্বয়ের এন্ট্রিগুলো সবসময় নতুন হয়। তারপরে দেখো, অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কি? অনাদায়ী পাওনার সঞ্চিতি হচ্ছে, মনে করো আমি দেনাদারের কাছে 1 লক্ষ টাকা পাই, মানে এই টাকাটা আমি দেনাদারের কাছ থেকে পাবো ভবিষ্যতে। তো এখন আমি যে ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে টাকাটা পাবো, ওই দেনাদার কিন্তু সম্পূর্ণ টাকা আমাকে নাও দিতে পারে, কিছু টাকা কমও দিতে পারে, তাই না? এই জন্য আমি ওই 1 লক্ষ টাকার উপরে মনে মনে একটা % ধার্য করে রাখবো, যে ভবিষ্যতে আমি দেনাদারের কাছ থেকে এত টাকা কমও পাইতে পারি। ওইটাকে বলা হয় অনাদায়ী পাওনার সঞ্চিতি। আর এই অনাদায়ী পাওনার সঞ্চিতি, এটা কিন্তু আমাদের জন্য বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ। এবার পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা আমরা তার থেকে কি করব? বাদ দিব। এই যে দেখো, তাহলে প্রথম অনাদায়ী পাওনা এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। তারপরে নতুন অনাদায়ী পাওনা, এটার টাকা সমন্বয়ে সরাসরি দেওয়া থাকবে। দেওয়া থাকবে না কোনটা? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটার টাকাটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না, এটা তোমাকে গণনা করে বাহির করতে হবে। এবার তার থেকে বাদ দিবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকবে। তাহলে একটা টাকা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না, সেটা হচ্ছে কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা তুমি বাহির করতে হবে। কার উপরে বাহির করবা? প্রাপ্য হিসাবের উপরে বাহির করবা। এই যে দেখছো, প্রাপ্য হিসাব মানে দেনাদারের উপরে বাহির করবা। তবে প্রশ্নে দেনাদারের যে টাকাটা দেওয়া থাকবে সরাসরি তার উপরে ধরলে হবে না। এই দেনাদারকে যেটা বৃদ্ধি করবে এটা দেনাদারের সাথে যোগ করতে হবে। যেমন দাঁড়ে বিক্রয়, দাঁড়ে বিক্রয় থাকলে দেনাদারের সাথে যোগ করতে হবে। এবং সমন্বয়ে যদি বিক্রয় ফেরত থাকে, সমন্বয়ে যদি বিক্রয় ফেরত থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তারপরে তার থেকে বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, এটা যোগ বিয়োগ করার পরে দেনাদারের যেই টাকাটা দাঁড়াবে, ওই টাকাটার উপরে তুমি একটা % ধরবা, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। ওইটার নামই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু কার উপরে বাইর করতে হবে? দেনাদারের উপরে বাইর করতে হবে। এবার এই যে এই অনাদায়ী পাওনা খরচটা আমাকে বসাইতে হবে। দেখো, এই 4টা লাইন আমাকে কি করতে হবে? এই জায়গায় বসাইতে হবে। এখন প্রশ্নে কি এই 4টা লাইন আছে কিনা ওইটা তোমাকে আগে খুঁজে বাইর করতে হবে। দেখো, প্রশ্নে কিন্তু এই 4টা লাইন নাই। এই জায়গায় বলছে কি? এই যে দেখো, রেওয়া মিলে, দেখো রেওয়া মিলে কিন্তু কোনো অনাদায়ী পাওনা দেওয়া নাই। রেওয়া মিলে কিন্তু কোনো অনাদায়ী পাওনা দেওয়া নাই, তাহলে প্রথমটা বাদ। এবার সমন্বয়ে অনাদায়ী পাওনা দেওয়া আছে, এই যে দেখছো, তাহলে এটার নাম হবে নতুন অনাদায়ী পাওনা। তাহলে এই জায়গায় লিখবা
নতুন অনাদায়ী পাওনা 600 টাকা। নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 600 টাকা। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা সমন্বয়ে বলা আছে তুমি কতে বাহির করছো, ওই যে অবশিষ্ট দেনাদার উপরে কতে বাহির করছো, তুমি কিন্তু কতে বাহির করছিলা, এই যে দেখছো অবশিষ্ট দেনাদার উপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1470। এখন তোমাকে যেটা করতে হবে এটা যোগ করে দিতে হবে, এই যে 1470। এবার তার থেকে বাদ দিবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। রেওয়া মিলে কোনো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু দেওয়া নাই। এই যে দেখো রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু দেওয়া নাই, তাহলে এটাই হবে অনাদায়ী পাওনা খরচ। এবার এই টোটাল টাকাটা যোগ করলে হবে আমার জন্য পরিচালন ব্যয়ের টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? 5000, 12000, 2000, 5500, 2070। বলো এটা বুঝতে পারছো কিনা বলো? 26570, 26570। এই পরিচালন ব্যয়ের টাকাটা তুমি কি করবা? এই যে দেখো এই পরিচালন ব্যয়ের টাকাটা এই 54000 টাকা থেকে বাদ দিবা, তাহলে আসবে 27470। এটাই হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। আর আমাদেরকে কিন্তু পরিচালন মুনাফা পর্যন্ত বাইর করতে বলছে, আমাদেরকে পরিচালন মুনাফা পর্যন্ত বাইর করতে বলছে। বলো তো বুঝতে পারছো কিনা? একটু 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 বলবা বুঝতে পারছো কিনা বলো। তুমি আর্থিক বিবরণী করো নাই, এখন কি আর্থিক বিবরণী তুমি মাথার উপরে যাবে? এটা তো স্বাভাবিক। ভাই এটা বুঝতে পারছো কিনা বলো, 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 এটা বুঝতে পারছো কিনা বলো। এই যে দেখো আমাদেরকে বলছে উক্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি বাইর করতে বলছে, তাই আমি প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি বাইর করলাম। বলো এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো, এইটা বুঝতে পারছো কিনা বলো। এটা বুঝতে পারছো কিনা বলো। যদি ধারে বিক্রয় যদি সমন্বয়ে থাকে তাহলে আমরা যোগ করব। ভাই ধারে বিক্রয় তো নাই, তাহলে আমি যোগ করব কি? এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো। আর্থিক বিবরণী চাইলেও তো এত সহজে তুমি আয়ত্ত করতে পারবে না, এটার জন্য তো আগে থেকে তোমাকে প্র্যাকটিস করার দরকার ছিল। এখন চেষ্টা করো যতটুক পারবা দিবা। ভাই অবচয় লিখছি তো, অবচয় লিখছি না, আসবাবপত্র অবচয় লিখছি তো। এই যে আসবাবপত্র অবচয় 5500, আসবাবপত্র অবচয় 5500, আসবাবপত্র অবচয় 5500। বলো বুঝতে পারছো কিনা? আসবাবপত্র অবচয় 5500 লিখছি আমি। এই জায়গায় অনেকে আসবাবপত্র অবচয়টা বাহির করতে পারো নাই নাকি? আচ্ছা আসবাবপত্র অবচয়টা আমি আবার বুঝাই দিচ্ছি। এই যে দেখো আসবাবপত্র অবচয় আমি কিভাবে বাইর করছি। রেওয়া মিলে আসবাবপত্র দেওয়া আছে 60,000 টাকা। এবার এই আসবাবপত্র থেকে তুমি 5,000 টাকার আসবাবপত্র বিক্রি করে দিছো, তাহলে ওইটা বাদ দিতে হবে তোমাকে। বাদ দিলে থাকবে কত? 55,000। এবার তার উপরে কয় পার্সেন্ট ধরবা? 10%। তাহলে আসবে কত? 5,500 টাকা। এই 5,500 টাকা হচ্ছে আসবাবপত্রের অবচয়। এই 5,500 টাকাও আসবাবপত্রের অবচয়। জি করো অবিকর, এটা আমাদের জন্য ব্যয়। তারপরে দেখো নিট মুনাফা 30,430 টাকা ধরে 31শে ডিসেম্বর তারিখে
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী মানে কি, এটা এখন তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো। দেখো, এই যে আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব বাহির করতে হবে। এবার দেখো আমি আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে প্রস্তুত করব। প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। কি তৈরি করে নিব? ছক তৈরি করে নিব। দেখো, যারা আর্থিক বিবরণী থেকে অ্যান্সার করবা তোমরা মনোযোগ সহকারে দেখো। ভাই এটা সবাই তো পারবে না, কারণ তুমি এর আগে এই ক্লাস করো নাই, তাহলে হঠাৎ করে এগুলো যখন করানো হবে তখন সম্পূর্ণ জিনিসটাই তোমার মাথার উপর দিয়ে যাবে। ওকে, এবার একটু খেয়াল করো। আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা টাকা। এবার প্রথমে আমি মোট সম্পদগুলো বাহির করব। এই যে দেখো, মোট সম্পদ, এই মোট সম্পদের ভিতরে কি কি থাকবে। দেখো, মোট সম্পদের ভিতরে কোন কোন সম্পদগুলো থাকবে তোমরা একটু বলো তো। এই যে দেখো, মোট সম্পদের ভিতরে আমরা 4 ধরনের সম্পদ লিপিবদ্ধ করব। কয় ধরনের সম্পদ? 4 ধরনের সম্পদ লিপিবদ্ধ করব। 1, চলতি সম্পদ, আমরা কিন্তু এটা তারল্যের ভিত্তিতে সাজাচ্ছি। 2, দীর্ঘমেয়াদী সম্পদ। 3, স্থায়ী সম্পদ। 4, অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বা অন্যান্য সম্পদ। তাহলে বলো তো, সম্পদের ভিতরে কয় ধরনের সম্পদ আসবে? সম্পদের ভিতরে কয় ধরনের সম্পদ আসবে? 4 ধরনের সম্পদ আসবে। আর দেখো, মোট দায়ের ভিতরে আমরা 2 ধরনের দায় অন্তর্ভুক্ত করব। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, ভালো করে বুঝো। আমরা কোন কোন দায়গুলো অন্তর্ভুক্ত করব? চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, এবার দেখো, ও এই জায়গায় যোগে ভুল করছি আমি। আচ্ছা, যোগটা আমরা 54,000 থেকে বাদ দিব 26,570, তাহলে আমাদের আসবে 27,430। ঠিক আছে, এই জায়গায় যোগ ঠিক আছে, 27,430 টাকা হবে। তুমি মিলাই নিয়ে দেখো। আচ্ছা, এবার এই মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে চলতি সম্পদ। তাহলে দেখো, এই চলতি সম্পদের ভিতরে কোন কোন আইটেমগুলো বসবে? এই চলতি সম্পদের ভিতরে কোন কোন আইটেমগুলো বসবে একটু খেয়াল করো। চলতি সম্পদের ভিতরে প্রথমে বসবে কি? প্রাপ্য হিসাব। প্রথমে বসবে কি? প্রাপ্য হিসাব। একটু খেয়াল করো। প্রাপ্য হিসাব। এবার এই প্রাপ্য হিসাবটা কিন্তু তুমি কতে বাহির করছিলা, তাহলে এই জায়গায় লিখে দিবা ক হতে প্রাপ্ত, অর্থাৎ নিট প্রাপ্য হিসাব। ওই যে নিট প্রাপ্য হিসাব তুমি কতে বাহির করছিলে না, ওইটা সরাসরি এই জায়গায় বসাই দিবা। নিট 27,470, 27,430। ওকে, ধন্যবাদ। ওকে, এবার নিট প্রাপ্য হিসাবের টাকাটা কত ছিল এটা তুমি বসাই দিবা। এই যে দেখো, নিট প্রাপ্য হিসাবের টাকাটা কত ছিল? এই যে এইটা, এই যে 27,930, এইটা তুমি বসাই দিবা। নিট প্রাপ্য হিসাবের টাকাটা তুমি কি করবা? বসাই দিবা। কেমন? এই যে 27,930 টাকা। তারপরে আর কি আসবে চলতি সম্পদের ভিতরে?
বকেয়া উপভাড়া, ওই যে দেখছো উপভাড়া, এটা চলতি সম্পদে আসবে। বলো কেন? কারণ আয় বকেয়া চলতি সম্পদ, আয় বকেয়া চলতি সম্পদ, দেখছো বকেয়া উপভাড়া আসবে এই জায়গায়, বকেয়া উপভাড়া আসবে। একটু খেয়াল করো এই জায়গায় কি আসবে? বকেয়া উপভাড়া আসবে। এই যে দেখো বকেয়া উপভাড়া কত? 3000 টাকা। এটা কিন্তু চলতি সম্পদ হিসাবে বসবে। এটা কি সম্পদ হিসাবে বসবে? চলতি সম্পদ হিসাবে বসবে। তারপরে আসবে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য যে 2টা টাকা দেওয়া আছে, তুমি ছোটটা লিখবা 20,000, যেটা ওইটা। এবার চলতি সম্পদের ভিতরে আর কোনো কিছু নাই, এবার সবগুলো যোগ করে দিবা। 30, 50, 50,930। ওকে, চলতি সম্পদের পরে আমরা বসাবো দীর্ঘমেয়াদী সম্পদ। দেখো এই অঙ্কে কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ নাই, এই অঙ্কে কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ নাই। চালানি কারবারে প্রেরিত পণ্যের আমি ভিডিও দিছি কিভাবে করতে হবে। আছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ নাই। এবার আমরা এই জায়গায় হেডলাইন করব স্থায়ী সম্পদ। যেহেতু দীর্ঘমেয়াদী সম্পদ নাই ওইটা বাদ, হেডলাইন স্থায়ী সম্পদ। প্রথমে আসবে আসবাবপত্র 60,000, তুমি বিক্রি করে দিছো আসবাবপত্র, ওইটা বিয়োগ করতে হবে 5,000, থাকবে কত? 55,000। এবার তার থেকে তোমাকে বাদ দিতে হবে অবচয়, এই অবচয়টাই হচ্ছে পুঞ্জীবিত অবচয় 5,500। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করলে থাকবে কত? 55,000 থেকে আমরা 5,500 বিয়োগ করব, তাহলে থাকবে 49,500। দেখো স্থায়ী সম্পদ আর নাই, তাই আমরা এটা এই জায়গায় বসাই দিব 49,500। এবার এই দুইটা যোগ করব। কেন? এই অঙ্কে কিন্তু অলিক সম্পদও নাই, যদি অলিক সম্পদ থাকতো তাহলে সেটা আমরা যোগ করতাম। 50,930 যোগ 49,500, তাহলে আমাদের আসবে 1,430,000। এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ, এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ। বলো তো মোট সম্পদটা বুঝতে পারছো কিনা? ভাই প্রাপ্য হিসাব লিখছি তো, এই যে নেট প্রাপ্য হিসাব লিখলাম না, প্রাপ্য হিসাব লিখছি তো। এবার আমরা বাহির করব দায় এবং মালিকানা সত্ত্ব। এবার আমরা বাহির করব কি? দায় এবং মালিকানা সত্ত্ব বাহির করব। এই যে দেখো দায় এবং মালিকানা সত্ত্ব বাহির করব। সেম আমরা গড়টা করে নিচ্ছি। এবার দেখো, এবার আমরা বাইর করব দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব, এই দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে কি কি বসবে বলেন? দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে বসবে চলতি দায়, চলতি দায়ের ভিতরে কি কি আসবে? চলতি দায়ের ভিতরে প্রথমে আসবে যে প্রদেয় হিসাব 3,600, বলেন কি আসবে? প্রদেয় হিসাব। বলেন চলতি দায়ের ভিতরে আর কোনো কিছু কি আসবে? বলেন আর কোনো কিছু আসবে? শুধু একটাই আছে 3,600, বাস আর কিচ্ছু নাই। তারপরে এই অঙ্কে কিন্তু দীর্ঘমেয়াদী দায়ও নাই, যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই ওই আইটেমটা বাদ। এবার আমরা সরাসরি চলে যাব মালিকানা সত্ত্বের ভিতরে। মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে মূলধন।
দেখেন এই মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে কি আসবে, মূলধন আসবে। দেখেন মূলধন দেওয়া আছে, এই যে মূলধন ৮১,৪০০, এটা লিখবো আমরা। এবার তার সাথে আমি যোগ করব নিট লাভ, যেটা তারা বলে দিছে। আমরা তো নিট লাভ বাহির করি নাই, তারা নিট লাভের টাকাটা বলে দিছে প্রশ্নে। তারা কিন্তু নিট লাভের টাকাটা প্রশ্নে বলে দিছে, একটু খেয়াল করো। এই যে তারা নিট লাভের টাকাটা প্রশ্নে বলে দিছে, এই যে ৩০,৪৩০। এবার যোগ করো, নিট লাভ যোগ করো। ৮১,৪০০ যোগ ৩০,৪৩০, তাহলে হবে কত? ১,১১,৮৩০। এবার তার থেকে আমরা বাদ দিব উত্তোলন। কি বাদ দিব? উত্তোলন বাদ দিব। দেখো উত্তোলন কয় টাকা, উত্তোলন কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এই যে দেখো উত্তোলন ১৫,০০০ টাকা, তাহলে আমাদেরকে ১৫,০০০ টাকা বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? ১৫,০০০ টাকা বাদ দিতে হবে। চলো আমরা বাদ দিই ১৫,০০০, তাহলে আসবে ৯৬,৮৩০। এবার এটার সাথে যোগ করো ৩,৬০০, তাহলে আসবে ১,৪৩০,০০০। তাহলে সম্পদ আর দায় যদি সমান হয় তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। বলো তো এটা বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? ভাই সবাই যদি আর্থিক বিবরণী পারতো তাহলে তো ভালোই ছিল। সবাই যদি আর্থিক বিবরণী পারতো তাহলে কতই না ভালো ছিল, তাই না? সবাই তো আর্থিক বিবরণী পারবে না। আর্থিক বিবরণী এতটা সহজ জিনিস না যে আমি চাইলেই কিন্তু এটা পারবো। এটার জন্য পরিশ্রমের প্রয়োজন, যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন। যারা পরিশ্রম করছে তারাই কিন্তু পারতেছে। আচ্ছা, যারা মনোযোগী তারা অবশ্যই পারবা। এবার আমি তোমাদেরকে একটা ভ্যাট চলতি হিসাবের অঙ্ক করাবো। হ্যাঁ দেখো, দেখো এই প্রশ্নটা দেখো, কুমিল্লা বুট ২৩, কুমিল্লা বুট ২৩। এবার বাইর করো কুমিল্লা বুট ২৩। দেখো এটাতে ব্যাট চলতি হিসাব আছে, এই যে দেখছো ব্যাট আছে। কুমিল্লা বুট ২৩ বাইর করো, কুমিল্লা বুট ২৩। হ্যাঁ এই যে দেখো এটাতে ব্যাট চলতি হিসাব আছে। দেখো কুমিল্লা বুট ২৩টা বাইর করো। এটার ভিতরে মোটামুটি অনেক ধরনের এন্ট্রি আছে। আমরা সমন্বয়ের এন্ট্রিগুলো একবার পড়ে নিই। দেখো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে কত? ৬০,০০০ টাকা। মজুরির বকে আছে ২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়, এটাই নতুন অনাদায় পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে ৫% অনাদায় পাওনার সঞ্চিতি ধার্য করতে হবে। যন্ত্রপাতির উপরে 10% অবশ্যই ধরতে হবে। ক নম্বর প্রশ্নটাই বলছে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো। ব্যাট চলতি হিসাব মানে হচ্ছে ব্যাটের নামে একটা খতিয়ান তৈরি করতে হবে। ওকে দেখো ব্যাটের নামে একটা খতিয়ান তোমাকে তৈরি করতে হবে। এবার আমরা ব্যাটের নামে একটা খতিয়ান তৈরি করব। দেখো তো আমরা ব্যাট চলতি হিসাবের জন্য আগে একটা ছক তৈরি করে নিচ্ছি। খেয়াল করো তারিখ, বিবরণ,
জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। দেখো ব্যাট চলতি হিসাবটা তুমি কিভাবে করবা, ব্যাট চলতি হিসাবটা তুমি কিভাবে করবা একটু মনোযোগ দিয়ে বুঝো। কুমিল্লা বোর্ড 23। এবার দেখো প্রথমে তুমি ক্রয়ের উপরে ব্যাট বাইর করতে হবে। কেমন? এই জায়গায় বলছে পণ্য ক্রয় 2,07,000, 15% ব্যাট সহ। তাহলে ক্রয়ের ব্যাটটা তুমি আগে বাইর করো। এই যে দেখো ক্রয় ব্যাট কিভাবে বাইর করবা। ক্রয় 2,07,000 টাকা। এই ক্রয় থেকে ক্রয়ের সাথে যে জিনিসগুলো যোগ বিয়োগ হবে সেই জিনিসগুলো তোমাকে আগে যোগ বিয়োগ করে নিতে হবে। ক্রয়ের সাথে আমরা কি কি যোগ করি? ধারে ক্রয় যোগ করি, ক্রয় ফেরত বাদ দেই, ক্রয় বার্তা বাদ দিব, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য। এই জিনিসগুলো আছে কিনা তুমি আগে একটু দেখবা। দেখো একটা জিনিসও নাই যেটা আমি ক্রয় থেকে বাদ দিব। যদি থাকতো তাহলে আমরা বাদ দিতাম, যেহেতু নাই তাহলে আমরা ব্যাটের টাকাটা বাহির করব। 15 দিয়ে গুণ করব, 115 দ্বারা ভাগ করব। তাহলে বলো তো ব্যাট কয় টাকা আসে? তাহলে বলো ব্যাট কত আসে? 2,07,000, 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ, তাহলে 27,000 টাকা হবে ব্যাট। তাহলে ক্রয় ব্যাট কয় টাকা বলো তো? 27,000 টাকা। ক্রয় ব্যাট কয় টাকা? 27,000 টাকা। এবার সেম ভাবে তুমি বিক্রয় ব্যাটটা বাহির করো। দেখো বিক্রয় কত টাকা আছে? বিক্রয় কত টাকা আছে? 2,87,500। এবার এই বিক্রয়ের সাথে যে জিনিসগুলো যোগ বিয়োগ করার কথা সেই জিনিসগুলো যোগ করব, কিন্তু কিছুই নেই। যেহেতু নাই তাহলে 15 দিয়ে গুণ, 115 দ্বারা ভাগ। আমি আবারও বলতেছি, আগে যদি যোগ বিয়োগ করার মতন কোনো কিছু থাকে সেটা যোগ বিয়োগ করে নিতে হবে কিন্তু। আর যদি যোগ বিয়োগ করার মতন কোনো কিছু না থাকে তাহলে তুমি সরাসরি ব্যাটটা বাইর করে ফেলবা। 37,500 এটা হচ্ছে বিক্রয় ব্যাট, আর এটা হচ্ছে ক্রয় ব্যাট। এবার এই ক্রয় ব্যাট আর বিক্রয় ব্যাট, ক্রয় ব্যাট এটা আমার জন্য সম্পদ, বিক্রয় ব্যাট এটা আমার জন্য দায়। এবার আমরা টোটাল ক্রয় ব্যাট বিক্রয় ব্যাট দিয়ে একটা ভ্যাট চলতি হিসাব তৈরি করব। কিভাবে? এই যে দেখো আমরা গড়টা ফিল আপ করে নিই, তারিখের গড়টা না দিলেও হবে। বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট, উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট। এবার দেখো যদি প্রশ্নে ব্যাট চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া থাকে, যদি কোনো প্রশ্নে ব্যাট চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া থাকে সেটা আগে লিখতে হবে। এই যে 30,000 দেখো দেওয়া আছে কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে ওই টাকাটাকে ব্যালেন্স দিয়ে তোমাকে আগে লিখতে হবে। ব্যালেন্স, ব্যাট চলতি হিসাবের কোনো টাকা যদি আগে দেওয়া থাকে ওই টাকাটাকে আগে ব্যালেন্স দিয়ে লিখতে হবে। এখন এটা কি ডেবিট পাশে হবে নাকি ক্রেডিট পাশে হবে এটা বুঝবা কিভাবে? রেও মিলের যে জায়গায় দেওয়া আছে ওই জায়গায় তুমি লিখে দিবা। কেমন? আচ্ছা, তারপরে তুমি লিখবা বিক্রয় ব্যাট। বিক্রয় ক্রেডিট দিকে বসে, তাই বিক্রয় ব্যাটও কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। এই যে 37,500। তারপরে ক্রয় ব্যাট লিখবা। ক্রয় ব্যাট কোথায় বসাবা? ডেবিট পাশে বসাবা। কেন? ক্রয় ডেবিট পাশে বসে, তাই ক্রয় ব্যাটও ডেবিট পাশে বসবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার এটার সাথে এটা যোগ করো, 67,500। এবার এটা থেকে এটা বিয়োগ করো, 67,500 বিয়োগ 27,000, তাহলে হবে 40,500। এই 40,500 টাকায় হচ্ছে আমাদের জন্য ব্যাট চলতি হিসাব। ব্যাট চলতি হিসাব, এইভাবে ব্যাট চলতি হিসাব বাইর করতে হবে। এবার দেখো তো ব্যাট চলতি হিসাব করার পর আমাদের কিন্তু ক্রেডিট দিকের রেজাল্ট আসছে।
তাহলে এটা চলতি দায় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। এটা চলতি দায় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। এটা চলতি দায় হিসাবে কোথায় বসাবা? আর্থিক অবস্থার বিবরণীতে বসাবা। বলো তো বুঝতে পারছো কিনা? ক্রয় পরিবহন ক্রয় থেকে বাদ দিতে হবে কিনা? না না, ক্রয় পরিবহন তো এটা আলাদা একটা খরচ, বাট এটাকে ক্রয় থেকে বাদ দেওয়া লাগবে না। হ্যাঁ, ক্রয় পরিবহন এটা ক্রয় থেকে কখনো বাদ যাবে না। ক্রয় থেকে বাদ যাবে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য, মুনাফাবিহীন বিক্রয়, এইগুলো থাকলে বাদ যাবে। দেখো ব্যাট চলতি হিসাবটা বুঝতে পারছো কিনা? ব্যাট চলতি হিসাবটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা প্লিজ। হ্যাঁ, প্রশ্নে যেই জায়গায় ব্যালেন্সটা থাকবে তুমি সেই জায়গায় বসাবা। প্রশ্নে যেই জায়গায় থাকবে তুমি সেই জায়গায় ব্যালেন্সটা বসাবা। প্রশ্নে যেই জায়গায় থাকবে তুমি সেই জায়গায় ব্যালেন্সটা বসাবা। বলো আমার কথাটা বুঝতে পারছো কিনা প্লিজ। আরে ভাই আবার রিপিট করব পুরোটা? আবার রিপিট করে কি সম্ভব? প্রথমে ব্যাট চলতি হিসাব বাহির করব। ব্যাট চলতি হিসাব বাহির করার জন্য আমি প্রথমে কি বাহির করব? ক্রয় ব্যাট বাহির করব এবং বিক্রয়ের উপরে ব্যাটটা বাহির করব ওয়ার্কিং করে। বাহির করার পরে ব্যাট সবসময় 15%। আমার মনে হচ্ছে তোমরা নতুন ভাবে অঙ্ক করতেছো, নতুন ভাবে আর্থিক বিবরণী করা যাবে না ভাই। আগে থেকে প্র্যাকটিস না থাকলে নতুন ভাবে করা যাবে না। এরপরে আমি সর্বপ্রথম দেখবো রেও মিলে ব্যাট চলতি হিসাবের কোনো টাকা দেওয়া আছে কিনা। এই যে দেখো ব্যাট চলতি হিসাবের একটা অ্যামাউন্ট দেওয়া আছে, কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে ওই অ্যামাউন্টটাকে আমি ক্রেডিট দিকে লিখবো। লিখার পরে বিক্রয় ব্যাট লিখবো ক্রেডিট পাশে, ক্রয় ব্যাট লিখবো ডেবিট পাশে। এবার এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, এটার সাথে এটা যোগ করে যেটা আসছে এটা বসাইছি। এটা ক্রেডিটের টাকা এটা ডেবিটের টাকা, এটা থেকে এটা বিয়োগ করে যেটা আসছে এটা এই জায়গায় বসাইছি। আচ্ছা এবার আসো খ নাম্বার কি বলছে দেখো। খ নাম্বার কি বলছে দেখো ভাই, আগে থেকে না পারলে তো কঠিন হবেই। এখন এটা যদি আমাকে বলো আমি কিভাবে সমাধান দিব তোমাদেরকে, বলো। বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এটা একেবারেই সহজ। বিক্রিত পণ্যের ব্যয় তুমি কিভাবে বাইর করবা? তুমি যতটুকু পারবা আর্থিক বিবরণীতে তোমাকে ততটুকু নাম্বার দিবে। এই যে দেখো বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা টাকা। দেখো এবার এটা লিখে নাও, উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখে নিবা। বিবরণ টাকা টাকা টাকা, এই জায়গায় প্রথমে লিখবো যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে বলছে শুধু প্রত্যক্ষ ব্যয়গুলো অন্তর্ভুক্ত করবা। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে বলছে শুধু প্রত্যক্ষ ব্যয়গুলো অন্তর্ভুক্ত করবা। প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ। যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ তাদের এইগুলোতে কোনো সমস্যাই নেই, আমি হলফ করে বলতে পারি। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য এই যে 50,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে বললে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে শুরু করতে হবে। তারপরে আসবে ক্রয়। এবার দেখো ক্রয় কয় টাকা দেওয়া আছে, এই যে দেখছো 2,07,000। এবার এই জায়গায় লিখবা 2,07,000। তার থেকে আমরা বাদ দিব শুধু ক্রয় ব্যাট। ওই যে ক্রয়ের উপরে যে ব্যাটটা ধরছিলাম না, ওইটা আমাকে বাদ দিতে হবে 27,000 টাকা। বাদ দিলে থাকবে কত? 1,80,000 টাকা। থাকবে কত বলো? 1,80,000 টাকা। এরপরে আসবে কি? এরপরে আসবে কি দেখো, এই যে মজুরি, এটা বিক্রিত পণ্যের ব্যয়। এবার মজুরির সাথে আবার বকেও আছে। দেখো এই যে মজুরি বকে আছে 2,000 টাকা। মজুরি বকে আছে 2,000 টাকা। যেহেতু বকে আছে তাহলে তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লিখো মজুরি। মজুরি 20,000 টাকা।
তার সাথে যোগ করব বকেয়া 2000, তাহলে হবে কত? 22,000 টাকা। বলো তো এটা বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? না না ভাই, এনে নিট বিক্রয় বাইর করবে কেন? এই জায়গায় তো মোট মুনাফা বাহির করতে বলে নাই। মোট মুনাফা বাহির করতে বললেন আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। এই জায়গায় শুধু বাহির করতে বলছি বিক্রিত পণ্যের ব্যয়, শুধু বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে বলছে। তো এই জন্য শুধু বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যে আইটেমগুলো আছে সেইগুলো। এরপরে আসবে দেখো ক্রয় পরিবহন আমদানি শুল্ক কি আছে দেখো, ক্রয় পরিবহন আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই যে ক্রয় পরিবহন আছে, এই যে দেখছো 38,000 টাকা। তাহলে লিখে ফেলো 38,000 টাকা ক্রয় পরিবহন। আমাদের পেড বেসে 3বার আমরা শেষ করছি, 3বার। সো আশা করি পেড বেসের শিক্ষার্থীদের কোনো ঝামেলা হবে না, এবং বেশি সংখ্যক পেড বেসের স্টুডেন্ট ক্লাসও করতেছে না, এখন ওরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতেছে। $50,000, 1,80,000, 22,000, 38,000, যোগ করলে আসবে 2,90,000। এবার আমরা এই জায়গায় লিখব 2,90,000। লিখার পরে তার থেকে আমরা বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিব? বিক্রিত পণ্যের, সরি, তার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ। আমি তো বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতেছি। আচ্ছা, তার থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ মাইনাস সমাপনী মজুদ। আর এই সমাপনী মজুদ দেওয়া আছে প্রশ্নে। এই সমাপনী মজুদ কোথায় দেওয়া আছে? এই যে দেখো প্রশ্নে দেওয়া আছে, এই যে 60,000 টাকা। তাহলে আমরা 60,000 টাকা কি করব? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে থাকবে কত? 2,30,000 টাকা। এই 2,30,000 টাকা হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বলো তো বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা? বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো? বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো? বলো বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা? তোমরা যারা আসো আমাকে একটু বলো ভাই আর্থিক বিবরণী, হ্যাঁ এ প্লাস তো তারাই পাবে যারা আর্থিক বিবরণী ভালো পারে, কারণ আর্থিক বিবরণী থেকে উত্তর না করলে তুমি হিসাব বিজ্ঞানে এ প্লাস পাচ্ছ না, এটা 100%। তো এই জন্য আমি বলবো আসলে আর্থিক বিবরণীটা যারা আগে থেকে প্র্যাকটিস করছে শুধুমাত্র তারাই কিন্তু পারতেছে। হ্যাঁ, যাই হোক, আশাবাদী আল্লাহ যেন সবাইকে ক নাম্বারটা উত্তর করার তৌফিক দেয়। মোটামুটি যতটুকু পারো চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি তোমার জায়গা থেকে চেষ্টা চালাও, হয়ে যাবে। কারা কারা ক্লাসে আসো দেখি, সমস্যা নেই। এই জায়গায় যে সকল স্টুডেন্ট আছে, প্রথমে 600 স্টুডেন্ট ছিল কিন্তু, কারণ আর্থিক বিবরণী সবাই দিবে না, যার কারণে ওরা বাইরে হয়ে গেছে। কোনো সমস্যা নেই, যার যতটুকু চাহিদা সেই অনুযায়ী সে প্রস্তুতি নিবে। তোমরা এই জায়গায় যারা আসো তোমাদের এ প্লাসটা যেন কনফার্ম হয়। তোমরা যারা আসো তোমাদের এ প্লাসটা যেন হয়, রেজাল্টের পরে যেন আমাকে মেসেজ দিয়ে বলতে পারো স্যার এ প্লাস পাইছি। হ্যাঁ, তোমরা যারা এই জায়গায় আসো তোমাদের এ প্লাস যেন ইনশাল্লাহ বলবৎ থাকে। এবার আসো, আমাদের গ নাম্বার প্রশ্নটা বলছে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। এই জায়গায় শুধু আয় বিবরণী বাইর করতে বলছে, আর মোট মুনাফা তারা দিয়ে দিছে, আর কোনো কিছু দরকার নেই। মোট মুনাফা বাইর করার দরকার নেই, মোট মুনাফা বাইর করার দরকার নেই। এই যে হামিদুল ইসলাম, তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি পাই না। এই হামিদুল ইসলাম ছেলেটা আমাদের পেড বেসের 100%। এবার আমরা কি করব? আমরা সুন্দর করে হ্যাঁ এখন বিশদ আয় বিবরণীটা করব। তবে মনে রাখবা বিশদ আয় বিবরণীর যে 3টা ধাপ, এই 3টা ধাপের ভিতরে একটা ধাপ তারা বাইর করে দিছে, সেটা হচ্ছে মোট মুনাফা। তাহলে আমাকে বাইর করতে হবে বাকি 2টা ধাপ। দেখেন, পরিচালন মুনাফা আর হচ্ছে নিট মুনাফা। তো কিভাবে বাইর করব? আমরা আগে শখটা করে নিচ্ছি। অবশ্যই এই ঘরগুলো কি দিয়ে আঁকবেন? পেন্সিল দিয়ে। আর হাত দিয়ে দাগাদাগি করবেন না, পেন্সিল স্কেল ব্যবহার করবেন। আজকে ক্লাস শেষে আমি তোমাদেরকে যেটা করব, সৃজনশীল কিভাবে লিখবা আমি একটা ছবি আপলোড করে দিব। দেখবা একটা আমার অফলাইনের একটা স্টুডেন্ট, সে সুন্দর করে
প্রেজেন্টেশন করে খাতায় খুব সুন্দর, তার নাম্বার আমি কাটতেই পারি না, তো তার লেখার ধরনটা আমি তোমাদের মাঝে তুলে ধরবো। সে কিন্তু গোল্ডেন পাইছে এবং স্কলারশিপ বৃত্তিও পাইছে। আচ্ছা, এবার আসো বিবরণ, টাকা টাকা টাকা। অবশ্যই উপরে প্রতিষ্ঠানের নাম, সাল, বিশদ আয় বিবরণী আংশিক, এটা লিখে নিবা। অবশ্যই প্রতিষ্ঠানের নাম, সাল এগুলো লিখে নিবা। কেমন? এই জিনিসগুলো কিন্তু লিখে নিবা, অবশ্যই এই জিনিসগুলো লিখে নিবা প্লিজ। এবার তারা যে মোট মুনাফাটা দিয়ে দিছে সেটা আগে লিখবা। আচ্ছা, তারা মোট মুনাফা কত দিছে আমাদেরকে? এই যে দেখো 1,25,000 টাকা মোট মুনাফা আমাদেরকে ধরতে বলছে। আসো আমরা মোট মুনাফা 1,25,000 টাকা ধরি। 1,25,000 টাকা। এবার এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো কি কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো তৈরি হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো প্রয়োজন, ওই ব্যয়গুলো হচ্ছে পরিচালন ব্যয়। কেমন? এবার দেখো এই পরিচালন ব্যয়ের ভিতরে কি কি বসবে। পরিচালন ব্যয় বলে এই যে বেতন 36,000 টাকা, বেতন বসবে 36, লিখো বেতন। বেতনের সাথে কোনো কিছু নাই, তাই আমরা 36,000 সরাসরি লিখে দিলাম। দেখো বেতনের সাথে কোনো কিছু নাই, তাই আমরা বেতনের টাকাটা সরাসরি লিখে দিছি। বেতনের সাথে কোনো কিছু নাই, তাই আমরা বেতনের টাকাটা সরাসরি লিখে দিছি। এরপরে আসবে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কয় টাকা একটু দেখে নাও। বিজ্ঞাপন কয় টাকা একটু দেখে নাও। এই যে দেখো 20,000 টাকা। বিজ্ঞাপন কত? 20,000 টাকা। তার সাথে সমন্বয়ে কোনো কিছু নাই, তাহলে এই জায়গায় লিখে দাও 20,000। এরপরে আসো বিজ্ঞাপনের পরে আর কি পরিচালন ব্যয় আছে খুঁজো। এই যে ভাড়া 40,000, ভাড়ার সাথেও সমন্বয়ে কোনো কিছু নাই, আছে বলো? ভাড়ার সাথে কি সমন্বয়ে কোনো কিছু আছে? ওকে, লিখে দিলাম 40,000। এরপরে দেখো আমাদের আসবে কোন সম্পদের উপরে অবশ্যই ধরতে বলছে কিনা। এই যে যন্ত্রপাতির উপরে অবশ্যই 10%, তাহলে যন্ত্রপাতি কত খুঁজো। এই যে যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, 10% মানে 20,000, তাহলে এই জায়গায় লিখো যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয় 20,000 টাকা। যন্ত্রপাতির অবচয়টা বুঝতে পারছো কিনা বলো তো? যন্ত্রপাতির অবচয় বুঝতে পারছো কিনা বলো? যন্ত্রপাতির অবচয় বুঝতে পারছো কিনা বলো? ওকে ফাইন। এবার আমরা যেটা করব, অনাদায়ী পাওনা খরচটা লিখব। এবার আমরা অনাদায়ী পাওনা খরচটা লিখব। দেখো অনাদায়ী পাওনা খরচ বাইর করতে 4টা লাইন লাগবে। এবার সেই 4টা লাইনের মধ্যে এই জায়গায় সব দেওয়া আছে। এই যে দেখো অনাদায়ী পাওনা রেও মিলে দেওয়া আছে, তাহলে সবার আগে এটা লিখতে হবে তোমাকে। এই যে রেও মিলে যেটা দেওয়া আছে, অনাদায়ী পাওনা 2,000। এবার তার সাথে আমরা যোগ করব নতুন অনাদায়ী পাওনা, যদি সমন্বয়ে থাকে তার সাথে আমরা যোগ করব কি নতুন অনাদায়ী পাওনা। এই যে দেখো প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, এটাই নতুন অনাদায়ী পাওনা। এটাই কি নতুন অনাদায়ী পাওনা, তাহলে এটা আমরা যোগ করব। এই যে দেখো নতুন অনাদায়ী পাওনা কয় টাকা? এই যে দেখো প্রাপ্য হিসাবের কাছ থেকে 5,000 টাকা আদায়যোগ্য নয়। এবার কত হইল?
7,000 টাকা হইল। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা সমন্বয় থেকে বাইর করতে হবে। এই যে দেখেন, সমন্বয় স্পষ্ট বলে দিছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে প্রাপ্য হিসাব কত একটু খেয়াল করেন, প্রাপ্য হিসাব কত? তাহলে এই যে খুঁজেন প্রাপ্য হিসাব কই, এই যে 50,000 টাকা। তো এই 50,000 টাকা থেকে আপনি আগে কি করবেন জানেন? ভালো করে বুঝেন, এই যে 5,000 টাকা দিবে না, এটা বাদ দিতে হবে। এই যে এই 50,000 টাকা থেকে নতুন অনাদায়ী পাওনা 5,000 এটা বাদ দিবেন, তাহলে থাকবে কত? 45,000 টাকা। এবার এটার উপরে কয় পার্সেন্ট ধরবেন? 5%। তাহলে ধরেন 45,000 টাকার উপরে 5%, তাহলে আসবে 2250। এই যে এই 2250 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বলেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? বলেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2250। এটা বুঝতে পারছেন কিনা দেখেন। $2250, তাহলে 9,250। এবার তার থেকে আমরা বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা রেও মিলে দেওয়া থাকবে। এই যে দেখেন, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কই দেওয়া থাকবে? রেও মিলে, কারণ পুরাতনটা সবসময় রেও মিলে দেওয়া থাকে। এই যে দেখেন দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000, দেখছেন? তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 5,000। তাহলে বাদ দেন, এই জায়গায় হবে 4,250। এবার পরিচালন ব্যয়ের আর কোনো টাকা নেই, এবার সবগুলো আমরা যোগ করব। পরিচালন ব্যয়ের সবগুলো টাকা যোগ করব। 36,000, 20,000, 40,000, 20,000, এরপরে 4,250। তাহলে হবে 1,20,250। 1,20,250। এবার এই টাকাটা আমি মোট মুনাফা থেকে বাদ দিব 1,25,000। তাহলে আমার আসবে 4,750। 4,750। এই 4,750 টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা। দেখেন এই 4,750 টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা। কি মুনাফা? পরিচালন মুনাফা। এবার এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয়, আমি বিয়োগ করব অপরিচালন ব্যয়। কিন্তু দুঃখের বিষয়, এই অঙ্কে একটাও অপরিচালন আয় আর ব্যয় নাই। এই যে দেখেন, একটাও অপরিচালন আয় আর ব্যয় নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার অপরিচালন আয়গুলো কি কি? বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, স্থায়ী সম্পদের বিক্রয়জনিত মুনাফা, চালানি কারবারের মুনাফা একটাও কিন্তু নাই। এবার তার থেকে আমরা বাদ দিব অপরিচালন ব্যয়। সেগুলো কি কি? ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি, বিবিধ ক্ষতি যেমন আগুনে বিনষ্ট, চুরি, হারিয়ে যাওয়া, এই জিনিসগুলো একটাও নাই। যেহেতু নাই, তাহলে এটাই হবে আমার জন্য নিট মুনাফা। দেখছো? তাহলে এটাই হবে আমার জন্য কি? নিট মুনাফা। কারণ এরপরে আর কোনো কিছু নাই। এরপরে আর কি নাই? কোনো কিছু নাই। এবার দেখো, আমরা দুইটা প্রশ্ন সমাধান করলাম। আচ্ছা, কুমিল্লা বুট 23 গেল, যশোর বুট 24। আমি এটা পুরোটা সমাধান করে দিয়েছি। হ্যাঁ, এটা সমাধান করে আমি আপলোড দিয়েছি, তোমরা দেখবা। এবার আমরা সমাধান করব ঢাকা বুট 24। এবার আমরা সমাধান করব ঢাকা বুট 24। বাইর করো। এবার আমরা সমাধান করব কি? ঢাকা বুট 24। ফাহাদ ছেলেটার মনে হয় মানসিক সমস্যা আছে। দেখো না, ফাহাদ ছেলেটার মনে হয় মানসিক সমস্যা আছে। আচ্ছা যাক, তারে পাবনা পাঠানোর ব্যবস্থা করো তো তোমরা একটু। ভাই এগুলো আমাদের পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, জাস্ট তুমি ওই জায়গা থেকে দেখবা।
ধন্যবাদ। এবার আমরা ঢাকা বোর্ড 24 বাইর করছো? সবাই ঢাকা বোর্ড 24 বাইর করো। সবাই ঢাকা বোর্ড 24 বাইর করো। ভাই ওইটাতে ব্যাট কেন আসবে? ব্যাট তো চলতি দায়, তো আমি তো আর চলতি দায়ের ঘরে যাইতে পারি নাই। আমাদের কি আর আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে? আচ্ছা, এবার আসো আমাদের ঢাকা বোর্ড 24-এর সমন্বয়ের এন্ট্রিগুলো কি বলছে আমরা একটু দেখিনি। দেখো, ভাই চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা আমি অঙ্ক করে আপলোড দিয়ে রাখছি অলরেডি, তুমি একটু দেখো। আচ্ছা, এবার দেখো সমাপনী মজুত পণ্য 55,000 টাকা, মূল্যায়নের পর 15,000 টাকার আগুনে বিনষ্ট হয়েছে পণ্য। দেখছো কত কঠিন? মানে সমাপনী মজুত পণ্য তুমি মূল্যায়ন করছো 50,000 টাকা, মূল্যায়ন করার পর 15,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেছে, তাহলে এই টাকা থেকে এটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। নমুনা মাফিক পণ্য বিতরণ 6,000 টাকা, এটাকে বলা হয় বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে এটা কি করতে হবে? ক্রয় থেকে বাদ দিতে হবে এবং বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। বিজ্ঞাপন 3-এর 1 অংশ অবলোপন করতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 অংশ অবলোপন করতে হবে। অবলোপন, এই অবলোপন জিনিসটা কি? এই অবলোপন জিনিসটা মানে হচ্ছে ব্যয়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বর্তমানে ব্যয় হিসাবে ব্যবহার করতে হবে। প্রাপ্য হিসাবের 2,500 টাকা আদায়যোগ্য নয়, এটাই হচ্ছে নতুন অনাদায় পাওনা। এই যে এটা অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায় পাওনার সঞ্চিতি ধার্য করতে হবে। আসবাবপত্রের উপরে 10% অবশ্যই ধার্য করো। ক নম্বর প্রশ্ন, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাইর করো। বিলম্বিত বিজ্ঞাপন কি? বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপনের যেই টাকাটা তুমি ভবিষ্যতে ব্যবহার করবা ওইটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আমি আবারও বলতেছি, বিজ্ঞাপনের যেই টাকাটা তুমি ভবিষ্যতে ব্যবহার করবা ওই টাকাটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এটা আমাদের জন্য এক প্রকার অলীক সম্পদ, ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয়। তাহলে চলো আমরা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা কিভাবে বাইর করব একটু খেয়াল করো, বুঝার চেষ্টা করো। এই অঙ্কটার ভিতরে অনেক কিছু আছে। দেখো আমরা বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে বাইর করব। আমরা বিলম্বিত বিজ্ঞাপনটা কিভাবে বাইর করবো একটু খেয়াল করো। আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা, উপরে লিখবা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। এবার প্রথমে তুমি বিজ্ঞাপনটা দিয়ে শুরু করবা। দেখো বিজ্ঞাপন কয় টাকা দেওয়া আছে? বিজ্ঞাপন এই যে 15,000 টাকা দেওয়া আছে। দেখছো বিজ্ঞাপন কত দেওয়া আছে এটা দেখো। শুধু ক নাম্বারটা বুঝলেও হবে, শুধু ক নাম্বারটা বুঝলেও তুমি 2 নাম্বার পাবা। তাহলে বিজ্ঞাপন দেওয়া আছে 15,000। এবার তার সাথে বিনামূল্যে পণ্য বিতরণ এটা যোগ করো। ওই যে তুমি বিনামূল্যে পণ্য বিতরণ করছো 6,000 টাকা, এটা যোগ করবা। কোথায়? সমন্বয়। এই যে দেখো নমুনা মাফিক পণ্য বিতরণ 6,000 টাকা। নমুনা মাফিক মানে বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে হবে কত? 21,000 টাকা। এবার এই টাকা থেকে আমাকে কি বলছে দেখো, এই টাকাটাকে 3টা ভাগ করতে বলছি। 3টা ভাগ করে 1 ভাগ অবলোপন করতে বলছি। আচ্ছা 3 ভাগের 1 ভাগ যদি অবলোপন হয় তাহলে তোমরাই বলো
এই 3 ভাগের 1 ভাগ অবলোপন। তাহলে বলো তো বিলম্বিত কয় ভাগ? 2 ভাগ। আচ্ছা, তাহলে আমরা 21,000 টাকাকে আগে 3টা ভাগ করি। 3টা ভাগ করলে প্রত্যেক ভাগে কয় টাকা করে পড়ে? 7,000 টাকা করে পড়ে, তাই না? তাহলে বিলম্বিতটা বাইর করতে গেলে আমি 1 ভাগ বাদ দেই এই জায়গায়, তাহলে কিন্তু আমি বিলম্বিতটা পেয়ে যাচ্ছি। এই যে 1 ভাগ মানে হচ্ছে অবলোপন, এই যে দেখছো 7,000। এই 7,000 টাকা হচ্ছে আমার জন্য খরচ, আর এই 14,000 টাকা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন, অর্থাৎ এটা আমার জন্য অলিক সম্পদ। এটা আমার জন্য কি সম্পদ? অলিক সম্পদ। হ্যাঁ, এটা আমার জন্য কি সম্পদ? অলিক সম্পদ। অর্থাৎ বিজ্ঞাপনের টোটাল টাকাটাকে 3টা খণ্ডে বিভক্ত করবা। এই যে 21,000কে 3টা ভাগে তুমি ভাগ করো, ভাগ করার পর একটা ভাগ বর্তমানে ব্যয় করবা, মানে ব্যবহার করবা, অবলোপন হবে এটা। আর 2 ভাগ তুমি ভবিষ্যতের জন্য রেখে দিবা। ভবিষ্যতে বিজ্ঞাপনের যে টাকাটা ব্যবহার হবে ওইটার নামই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, যেটাকে অগ্রিম বিজ্ঞাপন বলি আর কি আমরা। হ্যাঁ, তো অগ্রিম বিজ্ঞাপন কথাটা লেখা যায় না, বিজ্ঞাপনের এই অগ্রিম টাকাটাকেই আমরা বলি বিলম্বিত বিজ্ঞাপন, যেটা থেকে আমি ভবিষ্যতে আস্তে আস্তে কি পাবো? সুবিধা পাবো। এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলছে? মোট লাভ 70,000 টাকা ধরে নিট লাভ বা ক্ষতি বাইর করতে বলছে। কঠিন একটা প্রশ্ন। ওকে, মোট লাভ তারা দিয়ে দিছে, বাদ বাকি কাজটা আমাকে সাইরা ফেলতে বলছে। আসেন, মোট লাভ তো আমাকে দিয়ে দিছে, আমি বাদ বাকি কাজটা করে দিচ্ছি। অর্থাৎ বিশদ আয় বিবরণী করার জন্য যে 3টা ধাপ, এই 3টা ধাপের ভিতরে আমাকে একটা ধাপ করতে বলছে, দিয়ে দিছে তারা, আর বাকি 2টা ধাপ তারা আমারে দিয়ে বাহির করাবে। ওকে, এবার আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা টাকা টাকা, সেম উপরে প্রতিষ্ঠানের নাম বাই হুমায়ুন রশিদ। মাত্র আমি বলছি বিলম্বিত আর অবলোপনের মধ্যে পার্থক্য কি? বিলম্বিত মানে ভবিষ্যতে যেটা ব্যবহার করব সেটা, অবলোপন মানে বর্তমানে যেটা ব্যবহার করছি ওইটা, বর্তমানে যেটা ব্যবহার করব সেটা। এবার আসেন, তারা মোট মুনাফা দিয়ে দিছে, ওই মোট মুনাফাটা আমি এই জায়গায় লিখব। মোট মুনাফা 70,000 টাকা, এটা ধরে আমাকে বাদ বাকি কাজটা করতে হবে। এবার আমি তার থেকে বাদ দিব কি? পরিচালন ব্যয়। কি বাদ দিব? পরিচালন ব্যয় বাদ দিব। আসেন, পরিচালন ব্যয়ের ভিতরে কি কি বসবে? পরিচালন ব্যয়ের ভিতরে কি কি বসবে আমরা একটু খেয়াল করি। পরিচালন ব্যয়ের ভিতরে প্রথমে বসবে বেতন 30,000 টাকা। আচ্ছা, বেতন যে 30,000 টাকা, এই জায়গায় কিন্তু 2 মাসের বেতন বকে আছে, তো এটা কিভাবে বাইর করবেন? এই যে 30,000কে আপনি তাহলে কয় মাসের দিচ্ছেন? 10 মাসের। 10 দ্বারা ভাগ করেন, তাহলে প্রত্যেক মাসে 3,000 দেন নাই 2 মাস, তাহলে বকেয়া কত? 6,000 টাকা। তাহলে বেতন বকেয়া কয় হাজার? 6,000 টাকা। বেতন বকেয়া কত? 6,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব বেতন 30,000। এবার তার সাথে আমি যোগ করব কি? বকেয়া, কারণ বকেয়া থাকলে যোগ করতে হবে। বকেয়া যোগ করব কত? 6,000 টাকা আমি যোগ করব, তাহলে আমার আসবে কত? 36,000 টাকা। কত আসবে? 36,000 টাকা আসবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার দেখেন বেতনের পরে কি আছে? বেতনের পরে আছে বিজ্ঞাপন। এই যে দেখছেন বিজ্ঞাপন। এখন এই জায়গায় বিজ্ঞাপনের খরচটা দেখাইতে হবে। তো খরচটা আপনি কিভাবে বাইর করবেন? একটু আগে তো আমরা খরচটা বাইর করছিলাম, ডিরেক্টলি 7,000 লিখলে হবে না, এই জায়গায় সুন্দর করে দেখাবেন। বিজ্ঞাপন 15,000,
তার সাথে যোগ করবেন পণ্য বিতরণ, পণ্য বিতরণ ৬০০০, এটা সুন্দর করে যোগ করবেন, তাহলে হবে কত? ২১,০০০। এবার খরচটা দেখাইতে হবে, এই জায়গায় খরচটা দেখাইতে হলে এই জায়গায় আমাকে বাদ দিতে হবে বিলম্বিতটা, এই যে বিলম্বিতটা বাদ দিতে হবে, যেহেতু আমি এই জায়গায় শুধু খরচটা দেখাবো। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ১৪,০০০, তাহলে খরচ অটোমেটিক কত? ৭,০০০। এটা আমি তো কতে জানতাম, কিন্তু ৭,০০০ আমি সরাসরি লিখতে পারবো না, কারণ কতে কিন্তু আমি সরাসরি খরচ বাহির করিনি। ওকে, আমাদের বিজ্ঞাপনের আইটেমও শেষ হয়ে গেল। তারপরে আসেন আর কি বসবে? বিজ্ঞাপনের পরে বসবে আর কি আছে আমরা একটু দেখে নিই। আর কি আছে বলো? বিজ্ঞাপনের পরে আর কি আছে বলো? অনাদায়ী পাওনার আইটেম আছে। এই যে দেখো, প্রাপ্য হিসাবের ২৫০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবে ৫% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে। তারপরে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধরতে হবে। তাহলে আমরা আসবাবপত্রের অবচয়টা এই জায়গায় লিখে ফেলি। আসবাবপত্রের অবচয়। আচ্ছা, আসবাবপত্র কয় টাকা আমরা একটু দেখি। আসবাবপত্র কয় টাকা আমরা একটু দেখবো। 10% অবচয় ধরতে বলছে, তাহলে আসবাবপত্র কত? ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকার 10% মানে কত? ৫,০০০ টাকা। এবার আমরা বাহির করব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতরে আর কোনটা বসবে? ওই যে অনাদায়ী পাওনা খরচটা। এবার আমরা অনাদায়ী পাওনা খরচটা বাইর করব, খেয়াল করেন। এবার আমরা কি বাইর করব? অনাদায়ী পাওনা খরচ। এখন অনাদায়ী পাওনা খরচ বাইর করার জন্য যে 4টা লাইন, প্রথমে অনাদায়ী পাওনা, প্রথমে কি অনাদায়ী পাওনা, এটা কিন্তু রেও মিলে দেওয়া নাই, তাহলে সমন্বয় কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন, প্রাপ্য হিসাবে ২৫০০ টাকা আদায়যোগ্য নয়, তাহলে এটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। তাহলে এইটা আমরা এই জায়গায় লিখব, নতুন অনাদায়ী পাওনা ২৫০০। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি যোগ করব? সঞ্চিতিটা যোগ করব, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখেন সমন্বয় কিন্তু বলছে এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5%, তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাব কোথায়, কিভাবে বাইর করবা? এই যে দেখো, প্রাপ্য হিসাব ৪২,৫০০। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো, এই ৪২,৫০০ থেকে প্রাপ্য হিসাব যেটা দিবে না সেটা বাদ দিতে হবে। তাহলে থাকবে কত? ৪০,০০০। কয় পার্সেন্ট ধরতে বলছে? ৫% ধরতে বলছে। ৪০,০০০ টাকার উপরে ৫% ধরলে আসবে কত? ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। বলো, নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা বুঝতে পারছো কিনা? এবার তার থেকে বাদ দিব পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, কিন্তু প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি দেওয়া নাই। প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি দেওয়া নাই। তাহলে এখন আমরা কি করব বলতো? এখন আমরা সবগুলো যোগ করে দিব। পরিচালন ব্যয় যা যা বসছে, পরিচালন ব্যয় প্রথমে কত বসছে? ৩৬,০০০, তারপরে ৭,০০০, তারপরে ৫,০০০, আচ্ছা, তারপরে বসছে কত? ৪,৫০০, তাহলে ৫২,৫০০। এবার এই ৫২,৫০০ আমি মোট মুনাফা থেকে বাদ দিব, ৭০,০০০ থেকে বাদ দিব, তাহলে আসবে ১৭,৫০০। এই ১৭,৫০০ টাকা হচ্ছে আমাদের জন্য পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। দেখো, পরিচালন মুনাফা বুঝতে পারছো কিনা? পরিচালন, স্যার মজুরি দেন নাই ভাই, মজুরি তো পরিচালন ব্যয় আসে না। মজুরি কেন পরিচালন ব্যয় আসবে? মজুরি আসবে বিক্রিত পণ্যের ব্যয়। এই জায়গায় তো আর আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাহির করা লাগতেছে না, তাহলে আমি মজুরিটা কেন আনবো বলো?
আমি মজুরিটা কেন আনবো? এবার তার সাথে আমি যোগ করব অপরিচালন আয় বা অন্যান্য আয়, যোগ অপরিচালন আয় বা অন্যান্য আয় যোগ করব। তার সাথে আমি যোগ করব কি? অপরিচালন আয় বা অন্যান্য আয়। দেখো অপরিচালন আয়ের ভিতরে কোন এন্ট্রিগুলো বসবে? একটা এন্ট্রি আছে, বলতো সেটা কি? এই যে সেটা হচ্ছে এই বিনিয়োগের সুদ। দেখছো এই বিনিয়োগের সাথে পার্সেন্ট আছে, মানে তার উপরে তোমাকে কি ধরতে হবে? সুদ ধরতে হবে। তাহলে বিনিয়োগ আছে 50,000, বিনিয়োগ আছে কত? 50,000 টাকা। এবার দেখো 50, 12% ধরবা, তাহলে আসবে 6,000 টাকা। 50,000 টাকার 12% মানে কত? 6,000 টাকা। এবার আমি বিনিয়োগ করছি 2023 সালের 3 মাসের মাথায়, তাহলে আমি কয় মাসের সুদ পাবো? এই যে দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে বলো তো আমি কয় মাসের সুদ পাবো? 10 মাসের। তাহলে 10 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ। তাহলে বলো বিনিয়োগের সুদ কত আসে? তাহলে বিনিয়োগের সুদ কত আসবে বলো? বিনিয়োগের সুদ আসবে 5,000 টাকা। বিনিয়োগের সুদ আসবে কত? 5,000 টাকা। বলো বিনিয়োগের সুদটা বুঝতে পারছো কিনা বলো? বিনিয়োগের সুদটা বুঝতে পারছো কিনা বলো? বিনিয়োগের সুদ বুঝতে পারছো কিনা বলো? দেখছো এই যে তুমি বিনিয়োগ করছো 3 মাসের 1 তারিখে, তাহলে 3 মাস থেকে শুরু করে একদম 12 মাস পর্যন্ত, মানে ডিসেম্বর পর্যন্ত তুমি পাবা। তাহলে কত টাকা হয়? তাহলে তুমি ক্যালকুলেশন করো, করলে তো তুমি পায় বিনিয়োগের সুদটা পাবা। তাহলে এই জায়গায় লিখবা বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 5,000। আচ্ছা যোগ করলে হবে 22,500। এবার তার থেকে আমি বাদ দিব অন্যান্য ব্যয়। তার থেকে আমি বাদ দিব অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। কথাটা এভাবে লিখি আমরা, অপরিচালন ব্যয়। এবার অপরিচালন ব্যয়ের ভিতরে কি কি আসবে? ওই যে আগুনে বিনষ্ট, আগুনে বিনষ্ট 15,000 টাকার পণ্য। এটাকে তুমি চাইলে এই জায়গায় বিবিধ ক্ষতি দিয়ে লিখতে পারতাম, বিবিধ ক্ষতি। তারপরে বসবে ঋণের সুদ, তারপরে বসবে কি? ঋণের সুদ। এই যে দেখো সেম বিনিয়োগের সুদ যেভাবে বাইর করছো, ঋণের সুদটাও তোমাকে সেইভাবে বাইর করতে হবে। এই যে 80,000 টাকা ঋণ, এই যে দেখো ঋণ হচ্ছে 80,000, ধরবো 10%, 10% ধরলে আসবে 8,000 টাকা। এবার আমি ঋণটা নিয়েছি 7 মাসের 1 তারিখে, তাহলে 7 মাস থেকে আমাকে সুদ দিতে হবে 7, 8, 9, 10, 11, 12। তাহলে কয় মাসের সুদ দিতে হবে? 6 মাসের। 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, তাহলে ঋণের সুদ হবে কত? 4,000 টাকা। ঋণের সুদ হবে কত বলো? ঋণের সুদ কত হবে বলো? 4,000 টাকা। এটাও কিন্তু আমাদের জন্য অপরিচালন ব্যয়। তাহলে আমরা এই জায়গায় লিখবো ঋণের সুদ 4,000 টাকা। তাহলে এই জায়গায় হবে কত? 19,000। এই 19,000 টাকা আমি এই টাকা থেকে বাদ দিব, 22,500 থেকে বাদ দিব, তাহলে আসবে 3,500। এই 3,500 টাকা হচ্ছে আমার নিট মুনাফা। এটাই হচ্ছে আমার কি? নিট মুনাফা। দেখো নিট মুনাফা কিভাবে বাইর করলাম বলো তো? বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে গ নাম্বারটা দেখো, এই জায়গায় কি বলছে? 31শে ডিসেম্বর 2023 তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বাইর করতে বলছে। শুধু দায় ও মালিকানা সত্ত্বের অংশটুকু বাইর করতে বলছে। আমরা এটার পরেই কিন্তু শেষ করে দিব, একটু মনোযোগ দাও। দায় এবং মালিকানা সত্ত্বটা আমরা এখন বাইর করব।
তোমরা কারা কারা ক্লাসে আসো একটু দেখি তো, কারা কারা ক্লাসে আসো? আসো আমরা দায় এবং মালিকানা সত্ত্বের ঘরটা তৈরি করি। আমরা দায় এবং মালিকানা সত্ত্বের জন্য একটা ছক তৈরি করবো এখন। আর্থিক অবস্থার বিবরণীর সম্পূর্ণটা কিন্তু করতে বলে না আমাদেরকে, শুধু বলছে দায় এবং মালিকানা সত্ত্বের অংশটুকু করতে। শুধু আমাদেরকে দায় এবং মালিকানা সত্ত্বের অংশটুকু করতে বলছে। তাহলে আমি এই জায়গায় লিখবো বিবরণ। টাকা টাকা টাকা। এবার প্রথমে আমি লিখব মোট দায়। একটু খেয়াল করো, এই মোট দায়ের ভিতরে প্রথমে আসবে চলতি দায়। দেখো এই চলতি দায়ের ভিতরে কি কি আসবে? চলতি দায়ের ভিতরে কি কি আসবে? এই যে দেখো প্রদেয় হিসাব আছে কিনা, দেখো প্রদেয় হিসাব আছে কিনা, এই যে আছে 25,000 টাকা, এটা আমার জন্য চলতি দায়। তাহলে আমি এটা লিখব প্রদেয় হিসাব 25,000 টাকা। তারপরে বকেয়া বেতন, ওই যে পরিচালন ব্যয়ের ভিতরে বেতন বকেয়া ছিল যে 6,000 টাকা, সেটা বসবে। তারপরে বসবে ওই যে ঋণের সুদ বাইর করছো যে, এটা কিন্তু বকেয়া, ঋণের বকেয়া সুদ। ওই যে অন্যান্য ব্যয়ের ভিতরে যেটা তুমি লিখছো ঋণের সুদ, এটা কিন্তু সমন্বয়ের এন্ট্রি, এই জন্য এটা বকেয়া আছে, তাই এটা তোমাকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। দেখো আর কি বসবে? আর কোনো জিনিস নাই চলতি সম্পদের ভিতরে বসবে, আর চলতি দায়ের ভিতরে বসবে। তাহলে চলতি দায় কত? 35,000 টাকা। দেখছো, চলতি দায়ের পরে আমরা লিখব কি দায়? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘ মেয়াদী দায়। চলতি দায়ের পরে আমরা কি লিখব? দীর্ঘমেয়াদী দায় লিখব। চলতি দায়ের পরে আমরা কি লিখব বলো? দীর্ঘমেয়াদী দায় লিখব। দীর্ঘমেয়াদী দায় কিন্তু আছে, সেটা হচ্ছে কি? ঋণ। এই যে 10% ঋণ, এটাই কিন্তু দীর্ঘমেয়াদী দায়। তাহলে এই জায়গায় লিখে দাও 10% ঋণ কত? 80,000 টাকা। তাহলে আমরা চলতি দায়ও বাইর করে ফেলছি, দীর্ঘমেয়াদী দায়ও বাইর করে ফেলছি। এবার শুধু আমরা বাইর করব মালিকানা সত্ত্বটা। এবার আমরা বাইর করব কি? মালিকানা সত্ত্বটা। এবার মালিকানা সত্ত্বের জন্য আমরা একটা ঘর রাখবো। একটু খেয়াল করো। আচ্ছা, মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে বসবে মূলধন, উপরে লিখে নিবা। মালিকানা সত্ত্ব। এবার দেখো এই মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে বসবে কি? মূলধন। এই মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে বসবে কি? মূলধন। দেখো তো মূলধন কত আছে, খুঁজো। কোথায় আছে? এই যে মূলধন 1,10,000 টাকা। লিখো 1,10,000। তার সাথে আমি যোগ করব নিট লাভ, যেটা একটু আগে আমরা বাইর করছি 3,500। নিট লাভ যেটা একটু আগে আমরা বাইর করছি 3,500। তারা কিন্তু বলে দেন যে নিট লাভ এত টাকা ধরতে হবে, তারা বলছে? তাহলে না, যেহেতু তারা বলে নাই, তাহলে তুমি যেটা বাইর করছো সেটা লিখবা। তাহলে 1,13,500, 1,13,500। এবার তার থেকে আমরা বাদ দিব কি? উত্তোলন। উত্তোলন দেখো প্রশ্নে দেওয়া আছে, উত্তোলন কয় টাকা? এই যে দেখো উত্তোলন 10,000 টাকা, তাহলে 10,000 টাকা বাদ দিয়া দাও। 10,000 বাদ দিলে থাকবে কত? 1,03,500। এবার এই 3টা টাকা শুধু তুমি যোগ করবা। এই 3টা টাকা তুমি যোগ করবা। কোন 3টা? এই যে চলতি দায় 35,000, দীর্ঘমেয়াদী দায়
80,000। এরপরে আমরা তার সাথে যোগ করব কি 1,03,500, 1,03,500, তাহলে আসবে 2,18,500, 2,18,500। এই হচ্ছে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব। বলো তো বুঝতে পারছো কিনা? না, ক্রয় ব্যাট আমার জন্য সম্পদ, বিক্রয় ব্যাট আমার জন্য দায়। ক্রয় ব্যাট আমার জন্য সম্পদ, বিক্রয় ব্যাট আমার জন্য দায়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ। মনে রাখবা আজকে রাত কয়টায়? 7:30 অধ্যায় 8-9 এমসিকিউ আলোচনা করব ইনশাল্লাহ। এই জায়গা থেকে অনেকগুলো এমসিকিউ কমন আসবে এবং আরও বাকি অধ্যায়গুলোর উপরে একটা রিভিশন দিয়ে দিব। বাকি যে অধ্যায়গুলো আছে একটা টাচ আপ দিয়ে দিব, হ্যাঁ, যেন তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারো। এবং রাতে আমরা আরেকটা পরীক্ষা নিব, কিন্তু হ্যাঁ, রাতে আমরা আরেকটা পরীক্ষা নিব কিন্তু। এখন তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ। রাতে কিন্তু আমরা কি নিব? একটা পরীক্ষা নিব, এমসিকিউ ক্লাস আলোচনা করব, আর রিয়াদ ভাই তো বিকালে ক্লাস নিবেই। তো মোটামুটি তোমাদেরকে পরিপূর্ণভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমরা দিব ইনশাল্লাহ। কারণ আমরা শুরু থেকে ছিলাম, আমরা শেষ পর্যন্ত থাকবো। ঠিক এডমিশনেও আমরা তোমাদের পাশে এভাবে লেগে থাকবো। তোমরা পরীক্ষার পরে ইনশাল্লাহ আমাদের যেই অল ইন ওয়ান সি ইউনিট এডমিশন বেসিসের ডাবি টু গুচ্ছ একটা কোর্সের মাধ্যমে তোমরা আশা করি ভর্তিটা কমপ্লিট করে ফেলবা। এবং সর্বোপরি ভার্সিটি অ্যাডমিশনের যে যাত্রাটা সেটা বিজনেস স্কোয়াডের সাথে অর্থাৎ আমাদের সাথে পাড়ি দিবা ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে চেষ্টা করব। বিশ্বাস রাখবা, আমরা কখনো পরিশ্রমে দ্বিধা করি না। আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে রাত 7:30। আসসালামু আলাইকুম।